খাওয়ার পর কি আপনার পেট ফুলে যায়, বুকের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়, বারবার টক ঢেকুর আসে? এগুলো কি আপনার প্রতিদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে? অনেকেই ভাবেন গ্যাস মানেই ওষুধ, কিন্তু বাস্তবে গ্যাস, বুক জ্বালা বা পেট ফাঁপা এসব আমাদের শরীরের একটা সতর্ক সংকেত। আজকের এই ভিডিওতে আমি খুব পরিষ্কারভাবে আলোচনা করব গ্যাস আসলে কেন হয় এবং দৈনন্দিন কিছু গুরুত্বপূর্ণ অভ্যাস যদি আপনি পরিবর্তন করেন, কিভাবে ধীরে ধীরে এই সমস্যা থেকে আপনি স্থায়ী মুক্তি লাভ করতে পারেন। তো হ্যালো দর্শক, আমি ডক্টর সঞ্চয় কুমার মোদক আজকে এসেছি আরও একটা বিস্তারিত গ্যাসের ভিডিও নিয়ে। আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন। একটা অনুরোধ আপনাদের প্রতি, যদি এই ভিডিওটা থেকে সামান্যতম ইনফরমেশন লাভ করে থাকেন এবং উপকার পেয়ে থাকেন, অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন। এবং আপনারা এই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে কিন্তু এই ভিডিওর মেইন বিষয়টা থাকতে যাচ্ছে। তো আসুন আমরা আমাদের মূল টপিকে ফিরে যাই। স্কিপ আসুন আমরা জেনে নেই গ্যাস আসলে কি। প্রথমে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার, গ্যাস কোনো রোগ নয়, গ্যাস হলো একটি লক্ষণ। এর মানে শরীরের হজম প্রক্রিয়ার কোথাও একটা ভারসাম্য নষ্ট হচ্ছে। আমাদের পাকস্থলী এবং অন্ত্র খুব সংবেদনশীল। এরা খাওয়া, ঘুম, মানসিক চাপ সব কিছুই প্রভাব এখানে পড়ে। যখন হজম ঠিকমতো হয় না, তখন শরীর কি করে? শরীর গ্যাস, বুক জ্বালা বা পেট ফাঁপার মতো সমস্যাগুলোকে বাড়িয়ে দেয় এবং আমাদেরকে সতর্ক করে দেয় যে আপনি কিন্তু শরীরে সমস্যার সৃষ্টি করছেন, সতর্ক হয়ে যান। এবার আমরা আসি গ্যাস, বুক জ্বালা ও পেট ফাঁপার মূল কারণ। এখন আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন এত মানুষ এই সমস্যায় ভুগছেন? এর কয়েকটি কারণ আছে, মূলত 4টা কারণ আমি আপনাদেরকে বলবো। প্রথম কারণটা হচ্ছে খুব দ্রুত খাওয়া। দেখেন, আমরা কিন্তু আমাদের কাজের চাপে বা দৈনন্দিন সময় নাই এই অজুহাত দিয়ে কিন্তু আমরা দ্রুত খেয়ে ফেলছি, মানে কত দ্রুত খেতে পারি। হ্যাঁ, তো এই যে দ্রুত খেতে গিয়ে যেটা হয় কি হয়, দ্রুত খাওয়ার ফলে আমাদের জিহ্বার যে গ্রন্থিগুলো আছে, যে গ্রন্থিগুলো মানে লালা নিঃসরণ করে, এই গ্রন্থিগুলো কিন্তু খাবারের স্বাদটাকে সঠিকভাবে তারা অ্যাবজর্ব করতে পারে না, মানে বুঝতে পারে না আপনি কী খাচ্ছেন। যার ফলে এই গ্রন্থিগুলো কিন্তু পেটকে সিগন্যাল দিতে পারে না যে তোমাকে কিন্তু সঠিক খাবারটা পাঠানো হচ্ছে। যার ফলে পেট আবার কিন্তু মস্তিষ্কে সিগন্যাল দিতে পারে না যে এই মুহূর্তে আমার পেট ভরে গেছে। দ্রুত খেলে কিন্তু আমরা আমরা বেশি খেয়ে ফেলি এবং খাবারটাকে আমরা সঠিকভাবে শরীরের জন্য প্রস্তুত করে পেটে পাঠাতে পারি না, যার ফলে আমাদের এই সমস্যাগুলো হয়। আমি আপনাদেরকে এর সংক্রান্ত একটা আমার ছোটোবেলা অর্থাৎ 90 দশকে, আমি যখন ছোটো ছিলাম 90 দশকে, আমি আমাদের গ্রামে একটা বিষয় দেখতাম যে মাঝে মাঝে আমাদের গ্রামে বিভিন্ন অনুষ্ঠানে মিষ্টি খাওয়ার একটা প্রতিযোগিতা হতো, কে কতটা মিষ্টি খাইতে পারে, বিশেষ করে মধ্যবয়সী যারা ছিলেন। তো আমি দেখতাম, আমি তো তখন ছোট, এটা দেখতাম যে যে ব্যক্তি মিষ্টি খাচ্ছে সে কিন্তু একটা মিষ্টিও চিবোচ্ছে না, জাস্ট মুখে দিচ্ছে আর গপাগপ গিলছে, মুখে দিচ্ছে আর গপাগপ গিলছে। যদিও খেতে খেতে যখন তার একটু মানে পানসে টাইপের হয়ে যায়, তখন একটা কাঁচা মরিচ সে কামড় দেয়, দিয়ে আবার সে গপাগপ গিলতে শুরু করে। আর এ হচ্ছে চালাক ব্যক্তি, মানে বেশি খাচ্ছে। আর যা বুঝতে পারে না সে করে কি, একটা করে মিষ্টি দিচ্ছে, চিবোচ্ছে, আবার খাচ্ছে। দেখা যায় যে 4-5টা মিষ্টি খাওয়ার পরে সে আর মিষ্টি খেতে পারতেছে না। তার মানে এখানে আমরা কি বুঝলাম, যে চিবিয়ে চিবিয়ে খেলো সে কিন্তু কম খেলো, মানে পাকস্থলী ব্রেনের সঙ্গীত দিয়ে ফেলতেছে আমার পেট ভরে গেছে। আর যে ব্যক্তি চিবিয়ে না খেয়ে গপাগপ গিলে খেলো, সে কিন্তু গপাগপ গিলে খাওয়ার ফলে ব্রেনে সে সঙ্গীত পেল না, যার ফলে সে বেশি খেলো। ঠিক আছে? তো আমরা যদি চিবিয়ে চিবিয়ে না খাই বা সময় নিয়ে না খাই, তাহলে কিন্তু আমরা বেশি খেয়ে ফেলি এবং আমরা কি করি, আমাদের পেট কিন্তু এটা বুঝতে পারে না, মস্তিষ্ক বুঝতে পারে না, যেটা আমাদের শরীরের জন্য খারাপ হয়ে যায়।
তো আমাদেরকে কী করতে হবে, সময় নিয়ে খুব ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে খেতে হবে, তাতে আমরা কম খাবো এবং এই খাবারটাকেও লালা মিশ্রিত করে পেটে বানাতে পারবো। যত আমাদের লালা খাবারের সঙ্গে মিশ্রিত হয়ে পেটে যাবে, ওই খাবারটা আমাদের শরীরের জন্য তত পরিমাণে অধিক পুষ্টিকর হিসেবে বিবেচিত হবে। 2 নম্বরে আসি, সঠিক সময়ে না খাওয়া। আপনারা যারা কর্পোরেট অফিসে চাকরি করেন, যারা ব্যবসা করেন বা যারা স্কুলে শিক্ষকতা করেন, তারা কিন্তু সময়কে অনেক গুরুত্ব দেন আপনাদের পেশাদারিত্বের ক্ষেত্রে। কিন্তু এই পেশাদারিত্বের ক্ষেত্রে সময়টার গুরুত্ব দিতে গিয়ে আমরা কিন্তু খাবার সময়টা ভুলে যাই। যখন আমাদের পেটে খাবার পাঠানোর সময় হয়, তখন কিন্তু পাকস্থলীতে এক ধরনের পাকস্থলীর যে গ্রন্থিগুলো আছে, এই গ্রন্থিগুলো কিন্তু রস নিঃসরণ শুরু করে, অর্থাৎ জারক রস, যে অ্যাসিড আর কি, পাকস্থলীতে তারা পাঠানো শুরু করে। ওই সময়ে পাকস্থলীতে দেখবেন যে একটা পেটের ভিতরে একটা নাড়া দিয়ে ওঠে বা একটা সংকোচন অনুভব হয় এবং আমরা ক্ষুধা ফিল করি। তো ওই মুহূর্তে আমরা যদি খাবার না দিই, তখন হয় কি, এই জারক রস বা অ্যাসিডটা করে কি, আমাদের পাকস্থলীর যে দেওয়াল আছে, দেওয়াল খেতে শুরু করে এবং এই দেয়াল খেতে যখন শুরু করে, ওখান থেকে কিন্তু অ্যাসিডিটি বা গ্যাসের উৎপত্তি হয়। এবং ক্রমাগত যদি আপনি সঠিক সময়ে খাবার না খান, তাহলে কিন্তু আমাদের পাকস্থলীর দেওয়ালে ছোট ছোট ঘা অর্থাৎ আলসারের সৃষ্টি হয়। আপনি দেখবেন আমাদের সমাজে যাদের আলসার হয়, তাদেরকে একটা প্রশ্ন যখন আপনি জিজ্ঞেস করবেন, আপনি কি সঠিক সময়ে খাওয়া দাওয়া করেন, উনি বলবে যে না ভাই, আমি তো বিভিন্ন কাজে কর্মে থাকি, সঠিক সময়ে খাওয়া হয়ে ওঠে না। এটাই কিন্তু ওনার পাকস্থলীতে আলসারের প্রধান কারণ। আলসার কিন্তু আগে হয় না, আগে হয় হচ্ছে আপনার গ্যাস থেকে শুরু হয় আলসার। সুতরাং সঠিক সময়ে খাওয়াটা কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদেরকে সঠিক সময়ে সঠিক খাবারটাই খেতে হবে। 3 নম্বরে আমরা আসি, খাবারের পরপরই শুয়ে পড়া। আমরা যারা চাকরি করি বা ব্যবসা করি এবং কাজের মধ্যে ব্যস্ত থাকি, তারা কিন্তু খেয়ে দিয়েই শুয়ে পড়ি, কারণ আমাদের হাতে সময় থাকে না, সকালবেলা উঠতে হবে। তো এতে হয় কি, আপনি যখন খেয়ে দিয়ে শুয়ে পড়লেন, শুয়ে পড়ার ফলে যেটা হলো, এই যে জারক রসগুলো, গ্রন্থিগুলো নিঃসরণ করলো পাকস্থলীতে, এগুলো কিন্তু পেটে না থেকে সরাসরি আমাদের অন্ননালী বেয়ে, বুক বেয়ে আমাদের মুখে আসা শুরু করে। এবং আপনারা দেখবেন যারা ঘুমের মধ্যে যারা হার্ট অ্যাটাকে মরে যায়, তারা কিন্তু এ ধরনের খেয়ে দিয়েই শুয়ে পড়ে। দেখবেন যে তারা ঘুমের মধ্যে হার্ট অ্যাটাকে মরে যায়। কারণ হচ্ছে ওই যে সে শুয়ে পড়ার ফলে কী হলো, তার ওই পেটের গ্যাসটা হার্টে এসে চাপ মারলো, বুকে এসে চাপ মারলো এবং ঘুমের মধ্যে সে মারা যায়। তো আপনি যেটা করবেন, রাত্রিবেলা খাওয়ার পরে, রাত্রিবেলা কমপক্ষে শোয়ার 2 ঘন্টা আগে খাবার খাবেন। খেয়ে দিয়ে আপনি অবশ্যই পায়চারি করবেন, অর্থাৎ কমপক্ষে ঘরের ভিতর 5-10 মিনিট এপাশ ওপাশ হাঁটবেন। হাঁটলে পরে কী হবে, আপনার এই এনার্জি একটু ক্ষয় হবে। এনার্জি ক্ষয় হওয়ার ফলে পাকস্থলী কিন্তু খাবারটাকে সুন্দরভাবে হজম করার একটা সিস্টেমে নিয়ে যাবে। এবং অবশ্যই প্রত্যেকটা মানুষকে রাত্রিবেলা শোয়ার কমপক্ষে 2 ঘন্টা আগে, 2 থেকে 3 ঘন্টা আগে খাবার শেষ করা দরকার। কখনোই ভুল করে খেয়ে দিয়ে শুতে যাবেন না। এখন বর্তমানে আরেকটা সমস্যার সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে যে কি, খাওয়া দাওয়া করে সে তো বিছানায় শুয়েই গেছে, শুয়ে আবার সে মোবাইল দেখতেছে। এটা কিন্তু আরও বিশাল ক্ষতিকারক। সুতরাং এটা কখনোই করবেন না। যদি সবসময় মনে রাখবেন, আপনার পেট ঠিক তো আপনার সব ঠিক। অর্থাৎ পেট হচ্ছে আমাদের সেকেন্ড ব্রেইন, এটা আমরা বুঝতেই পারি না। হ্যাঁ, আমার পেট ঠিক মানে আমার সব কিছু ঠিক। সুতরাং পেটকে অনেক গুরুত্ব দিতে হবে। এরপর আমরা আসি 4 নম্বর আমাদের অপশন, সেটি হচ্ছে দীর্ঘদিনের মানসিকতা। আপনি যদি টেনশন নিয়ে খাবার টেবিলে যান, আপনি যদি পারিবারিক বা অর্থনৈতিক দুশ্চিন্তার কারণে আপনি খাবারের টেবিলে যান, তাহলে কিন্তু আপনি একদিকে খাচ্ছেন, আরেকদিকে টেনশন করতেছেন। তো এই যে টেনশন করতেছেন বা মানসিক চিন্তা করতেছেন, এর কিন্তু একটা এনার্জি আছে। অর্থাৎ খাবারের সঙ্গে আপনার এই এনার্জি অদৃশ্যভাবে মিশে আপনার শরীরে যাচ্ছে। শরীরে গিয়ে কিন্তু এটা একটা টক্সিন তৈরি করবে, পাকস্থলীতে অ্যাসিডিটির সৃষ্টি করবে, যা আপনার পাচনতন্ত্রকে দুর্বল করে দেবে। আর আপনার পাচনতন্ত্র দুর্বল মানে আপনার সব কিছু দুর্বল হয়ে যাবে, প্রত্যেকটা অর্গ্যান দুর্বল হয়ে যাবে। ঠিক আছে? তো গ্যাস থেকে চিরমুক্তির
বাস্তবসম্মত উপায়গুলো আমি আরেকবার বলছি, আপনারা শুনুন। 1 নাম্বার হচ্ছে খাওয়ার পদ্ধতি পরিবর্তন করুন। খাওয়ার সময় তাড়াহুড়া করে কখনই খাবেন না, ভালোভাবে চিবিয়ে খাবেন, একসাথে বেশি খাবেন না। খাওয়ার পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন না, কমপক্ষে 10 থেকে 15 মিনিট হাঁটবেন। এরপর মন ও শরীরের যত্ন নেবেন। মানসিক চাপ গ্যাসের অন্যতম কারণ। আমি আবার বলছি, আপনি যদি মানসিক চাপে থাকেন, মানসিক চাপ হচ্ছে গ্যাসের অন্যতম কারণ। যখনই আপনার মানসিক চাপ আপনাকে বাধাগ্রস্ত করবে, আপনি গভীর শ্বাস নেবেন। মনে রাখবেন, গভীর শ্বাস যত নেবেন তত অক্সিজেনের ফ্লো আপনার রক্তে বাড়বে। যত অক্সিজেনের ফ্লো রক্তে বাড়বে তত আপনার শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড নিঃশ্বাসের মাধ্যমে নিঃসৃত হবে, আর আপনি নিজেকে হালকা ফিল করবেন। সুতরাং মানসিক চাপে থাকলেই গভীর নিঃশ্বাস নেবেন 10 থেকে 15টা। এরপর নিয়মিত জীবনযাপন করবেন। প্রতিদিন একই সময়ে খাবার খাবেন। দীর্ঘ সময় না খেয়ে কখনোই থাকবেন না। কখন গ্যাসকে আপনি হালকাভাবে নেবেন না, অর্থাৎ কখন আমরা গ্যাসকে হালকাভাবে নেব না, যখন আপনি দেখবেন যে অর্থাৎ সব গ্যাসের সমস্যাকে হালকাভাবে নেওয়া উচিত না। যদি গ্যাসের সঙ্গে এই সমস্যাগুলো থাকে, যদি আপনি দেখেন যে আপনার খাওয়া দাওয়া ঠিকভাবে করছেন, গ্যাসও আছে, কিন্তু হঠাৎ আপনার ওজন কমে যাচ্ছে, হঠাৎ ওজন কমে যাওয়া কিন্তু এটা একটা বড় ধরনের সমস্যা। ঠিক আছে? এরপরে কি আপনার রক্ত বমি হচ্ছে হঠাৎ, ঠিক আছে, বা কিছুদিন যাবত রক্ত বমি হচ্ছে। এরপর আপনার পায়খানার কালার হঠাৎ চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ আপনার পায়খানার রং কালো হয়ে গেছে। এরপর রাত্রে আপনার ঘুম ভেঙে যাচ্ছে, এবং ঘুম ভেঙে যাওয়ার পর কী হচ্ছে, আপনার পেটে তীব্র ব্যথা হচ্ছে, কনজেশন হচ্ছে, খিঁচুনি হচ্ছে। আর দেরি করবেন না, সঙ্গে সঙ্গে আপনার নিকটস্থ একজন ভালো চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং তার কাছে পরামর্শ নেবেন। এই লক্ষণগুলোকে কখনোই এড়িয়ে যাবেন না যদি গ্যাসের সঙ্গে আপনার এই লক্ষণগুলো চলে আসে। তো দর্শক, ভিডিওটা আর বেশি দীর্ঘ করব না। আপনাদেরকে অবশ্যই কিছু না কিছু আমি তথ্য দিতে পেরেছি, এবং আপনি যদি আমার এই দেওয়া তথ্যগুলোকে সুন্দরভাবে মেনে চলেন এবং সতর্ক হয়ে চলেন, আপনার লাইফস্টাইল আমার কথা অনুযায়ী যদি ফলো করতে থাকেন, এবং আমার আগের ভিডিওতে যে আমি ওষুধগুলোর বর্ণনা দিয়েছি, সেই ওষুধগুলো যদি আপনি আপনার লক্ষণের সঙ্গে মিলিয়ে খেতে পারেন, তাহলে কিন্তু আপনি গ্যাস থেকে চিরমুক্তি লাভ করবেন। এটা আমার প্র্যাকটিক্যাল অর্থাৎ প্র্যাকটিস লাইফ থেকে বলতেছি। ঠিক আছে? আর আপনারা যদি এ ধরনের সমস্যা ফিল করে থাকেন, আপনার নিকটস্থ একজন ডাক্তারকে দেখাবেন, কারণ নিজে নিজে ওষুধ খাওয়া অনেক সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। যদিও হোমিওপ্যাথি ক্ষতি করে না, উল্টো একটু সমস্যা বেড়ে যেতে পারে। এই জন্য আপনার সঠিক হবে একজন রেজিস্টারকৃত হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হওয়া এবং তার পরামর্শে ওষুধ খাওয়া। দর্শক, আজকে আর নয়, এখানে রাখছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। সবাইকে আবারও শুভেচ্ছা।